পাথরে ফোটাতে চেয়েছি ফুল। বাংলাদেশের সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী মনির খান 1996 সালে তোমার কোনো দোষ নেই একক অ্যালবাম দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন সঙ্গীতে। এরপরে একে একে 40টি অ্যালবাম রয়েছে তার। 300টিরও বেশি গানে একক, যুগল এবং মিশ্র কণ্ঠে গেয়েছেন গান, হয়েছেন শ্রোতানন্দিত। পরপর 3বার পেয়েছেন পুরুষ কণ্ঠে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রথমে কিন্তু তিনি বলেছিলেন তোমার কোনো দোষ নেই, তবে দিন যত গড়িয়েছে 2020 সালে অঞ্জনাকে বলেছেন মীর জাফর, এবং সম্প্রতি তিনি ঘোষণা করেছেন এবছরই তার গান আসবে স্বৈরাচারী অঞ্জনা। আমরা চলে যেতে চাই এই কিংবদন্তি শিল্পীর কাছে এবং জানতে চাই তিনি কি বলছেন এই বিষয়ে। তোর শরীরে মির্জাফরের রক্ত, তোর পিতামাতা সীমারের ভক্ত। বাংলাদেশে জন্ম যে তোর স্বভাব পাকিস্তানি, মানে তুই প্রেমের মূল্য ঠিক মতো দিলি না, এই জন্য তোকে লোকে বলে। সেটি আপনি বলছেন। লোকে বলে বলে রে অঞ্জনা বড় বেঈমান। ভাই একটু শুনে শুনে শুনে। না, আমি সেটা বলছি যে লোকে বলে বলে রে অঞ্জনা বড় বেঈমান। আমি কিন্তু বলছি না, এটা মানুষের কথা। আমি মানুষের কথা গানে গানে তুলে ধরেছি। আর এইবার স্বৈরাচারী কথাটি আমি বলেছি, আপনি দেখেন সব কিছু কিন্তু ঘটনার আলোকে গান বলেন আর জীবনের কথা বলেন আর ঘটে যাওয়া ঘটনার কথা বলেন, সব কিছু কিন্তু কোনো না কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট থাকে। তো একটা অঞ্জনা চরিত্র আমার গানের একটি চরিত্র, তো সেটি নিয়ে মির্জাফর শব্দটি, নমরুদ শব্দটি, বেঈমান শব্দটি, স্বৈরাচার শব্দটি কিন্তু ইস্টাবলিশড শব্দ। এটি কিন্তু আমার সৃষ্টি করা শব্দ নয়। যখন কোনো মানুষ সে আচরণের সাথে সম্পৃক্ত থাকে, আচরণের সাথে নিজেকে মিলিয়ে নেয়, বা একটা কথাতে কথা না রাখে, বা চলার পথে সে একটু সঠিক পথে না গিয়ে ছিন্ন ভিন্ন হয়, তখন কিন্তু মানুষ রাগের ছলে হোক, ক্ষোভের ছলে হোক, বা তাকে একটু ভিন্নভাবে বলার তাগিদে কিন্তু শব্দগুলো ইউজ করে। প্রায় 40টি গান গেয়েছেন অঞ্জনাকে নিয়ে। এই 40টি গান গাওয়ার পরে অঞ্জনা কি কারো কাছে কোনো কথা বলেছেন? না, অঞ্জনা তো কথা বলার জন্য অঞ্জনা নয়। অঞ্জনা, আমি আগেই বলেছি, গানের একটি চরিত্র। অঞ্জনা তো একটা চরিত্র, সে চরিত্রকে কেন্দ্র করেই গান তৈরি হচ্ছে। একটা মানুষের জীবন, আপনি চিন্তা করবেন, যখন কোনো মানুষ একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করে, যদি চলতি পথে কখনো সে রাস্তার দিকে যায়, ওখানে গিয়ে কিন্তু সে চমকে যায়, থমকে যায়। তো এরকম মানুষের জীবনে অ্যাক্সিডেন্টের জায়গাগুলো কিন্তু সারা জীবন ভুলতে পারে না। তো এই জন্য এই ব্যাপারে অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে, অনেক কথা বলা হয়েছে। নতুন করে যতই বলবো ততই একটা কথার উত্তর এখানে আছে, গান শুনলেই বোঝা যাবে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আপনি অঞ্জনার কথা বলেছেন এবং কিভাবে আপনাদের বিচ্ছেদ ঘটেছে সে কথাও বলেছেন, এবং বলেছেন যে এই অঞ্জনার গানের সব থেকে বেশি আপনাকে এখনো অনুপ্রেরণা যোগায় আপনার অর্ধাঙ্গিনী। এ বিষয়ে একটু আপনার কাছে শুনতে চাই। ডেফিনেটলি, কারণ আমার সংসার আছে, আমার সন্তান আছে, আমার স্ত্রী আমাকে যথেষ্ট সহযোগিতা করেন, এবং আমার বিয়ের আগেই অঞ্জনা গান ব্যাপক জনপ্রিয় হয়েছিল। বিয়ে করার আগ দিয়ে তার সাথে অনেকবার কথা বলেছি, সে বলেছেন এটি গানের চরিত্র মাত্র। আমার কাছেও ঠিক তাই। এখন এটা পাবলিক প্রপার্টি হয়ে গেছে, জনপ্রিয়তার তালিকায় এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে অঞ্জনা গান না থাকলেই যেন মানুষ মনে করে এটি মিথ্যা অ্যালবাম, এটি মনির খানের সঠিক অ্যালবাম নয়। যার কারণে পাবলিকের চাহিদা এবং জনগণের দাবি হিসেবেই অঞ্জনা গানটি এখন আমার করতেই হয়। এবং জনগণ যেহেতু শুনছেন, জনগণের চাহিদা পূরণ হচ্ছে, সেখানে আমার না করার তো কোনো কথা নয় বা সুযোগ নেই। আর আমি এখনও পর্যন্ত প্র্যাকটিস না করি, আমার স্ত্রী কিন্তু একটু মন খারাপ করে যে তোমার প্র্যাকটিস না করলে তোমার তো আজকে যদি কখনো হঠাৎ করে গান হয় তো তোমার তো গাইতে একটু কষ্ট হবে। এই যে তার খেয়াল রাখা, সার্বক্ষণিক সে খেয়াল রাখে। যেমন আমার বাবা মা খেয়াল রাখতেন। আমার বাবা মারা গেছেন গত 21 তারিখে, আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি। তিনি প্রতিনিয়ত খবর নিতেন যে তোমার শরীরের অবস্থা কেমন, কেমন চলছে তোমার চর্চা, সব দিকে খেয়াল রেখো। ভাইয়া খালি গলায় আপনার একটু গান শুনতে চাই। এখন কিছুক্ষণ আগে মিউজিকে গাইলাম, খালি গলে তো গান ভালো হবে না। ভীষণ ভালো হবে। বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, চারিদিকে কত সুনাম, তোমার কারণে বাবা, তোমার কারণে
তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, বাবা সেই থেকে শুরু পড়াশোনায় আর গান গাওয়া, অখ্যাত গায়কের বিখ্যাত হতে চাওয়া, তোমার আদেশ ছিল বড় হতে হবে, পেতে হবে দাম, তাই তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম। এই যে সার্বক্ষণিক মা এবং বাবার যে খেয়াল রাখার যে বিষয়টি সন্তানদের বা যে যে প্রফেশনে আছে, তো তেমনিভাবেই কিন্তু আমার স্ত্রীও কিন্তু আমার, সে তো অর্ধাঙ্গিনী, তার শক্তি সাহস সব কিছুই কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আমার শক্তি কাজে লাগে। আপনার পুত্র সন্তানকে দেখা যায় আপনার বাবার মতনই, আপনি যে প্রান্তে গান গান আপনার সন্তান ছুটে যান, এ বিষয়ে কি বলতে চান? আমার ছেলেটা হয়েছে, ওর বয়স কিন্তু মাত্র 13 বছর, কিন্তু অনেক বড় সড়ো হয়ে গেছে, শরীর টরীর অনেক বড় হয়ে গেছে। তো সে খুবই আগ্রহী বাবার যে কোনো সৃষ্টি, বাবার যে কোনো কর্ম নিয়ে তার, সে খুব প্রাউড ফিল করে যে এটি আমার বাবার জিনিস, এটি আমার বাবার গান। কখনো কখনো সে গিটার বাজে নিজে নিজে গেয়ে আবার সেগুলো নিজের পেজে আপলোড করে। এটা তার ছোটোবেলাকার একটা শখ, বা ছোটোবেলাকার একটা কী বলে দুরন্তপনার মধ্যেই পড়ে। আমরা যেন ছোটোবেলায় রেডিও কাঁধে করে নিয়ে ঘুরতাম, কখন একটি গান, তখন তো ক্যাসেট প্লেয়ার বা এরকম কোনো কিছু ছিল না, আমরা রেডিও কাঁধে করে ঘুরতাম, কখন সে অনুরোধের আসরে গানগুলো বাজবে। 4-5 জন বন্ধু মিলে খাতা কলম নিয়ে বসতাম, এক এক লাইন করে লিখে 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 একজন সুর মনে রেখে রেখে সেই গানগুলো তুলে তুলে গাইতাম। তখনকার একটা সিস্টেম ছিল আলাদা। এখন তো বাবা ঘরে, বাবার গান সারাক্ষণ বাজছে, বাবা নিজে গাচ্ছে, আমাদের ইউটিউবে বাজছে, তার কম্পিউটারে বাজছে, সহজেই সে গানগুলো তুলে নিতে পারে এবং তার গলার সুরও খুব একটা খারাপ না। তবে সে চেষ্টা করছে এবং বাবার সমস্ত সৃষ্টি এবং সমস্ত কাজের প্রতি তার অনেক মানে আগ্রহ, এবং তার ব্যাপারটা এমনই যে আমার বাবাই মনে হয় সবচেয়ে ভালো করে। সবথেকে ভালো গান। আপনার কাছে আরেকটি কথা আবারও জানতে চাইবো, যে আপনার জনপ্রিয়তা এবং মনির খানের যে জনপ্রিয়তা, সেখানে অঞ্জনা কতটুকু ক্রেডিট পাবে? না, এখানে মনির খান তো সবার আগে। জি, একটা ট্রেন চলে কিন্তু ইঞ্জিনের কারণে, একদম। ইঞ্জিনের পিছে থাকে বগিগুলা, তা ইঞ্জিন ঠিক থাকলে তো সব ঠিক আছে। গত 17টি বছর আমরা আপনাকে কোনো টেলিভিশন বা কোনো মঞ্চে ছাড়া গান গাইতে দেখিনি, বেতার টেলিভিশনে আপনি ছিলেন না। এই 17 বছরে আমরা শুনতে পাই যে আপনার গানের জীবনে প্রচণ্ড চাপ ছিল, সে সম্পর্কে একটু জানতে চাইবো। আপনি জানেন বা অনেকেই জানেন যে আমি একটি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আমি বিএনপি পছন্দ করি, বিএনপি সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি বিএনপি নির্বাহী কমিটির অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি ছিলাম, আমি জাসাসের জেনারেল সেক্রেটারি ছিলাম। তো দীর্ঘ বছর রাজনীতি করার কারণে অনেকের মনেই হয়তো শ্রোতা ভাগ যে হয়ে যায়, শ্রোতা ভাগ হয়েছিল। তারপরে যখন ভিন্ন আরেকটি রাজনৈতিক দল ক্ষমতায় আসলো, স্বাভাবিকভাবে সেখান থেকে আমি সব সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। বিশেষ করে সরকারি মাধ্যমগুলা বা সরকারি কোনো অনুষ্ঠানে ডাক পাওয়ার ক্ষেত্রে। যেমন আমি তো গান গাই জনগণের জন্য, আমি গান গাই দেশের জন্য, আমি কিন্তু রাজনীতির জন্য গান গাই না। আর কোনো রাজনৈতিক দল কিন্তু মনির খান আমাকে বানায় নাই, আমাকে বানিয়েছে বাংলাদেশের জনগণ। জনগণ গান শুনে ভালো মন্দ বিবেচনা করে তারাই কিন্তু মনির খানকে দাঁড়িয়েছে। শুধু আমি নয়, বাংলাদেশে যারাই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সঙ্গীত জগতে বা বিভিন্ন জগতে, অভিনয় জগতে বলেন, নৃত্য জগতে বলেন, লেখালেখির ক্ষেত্রে বলেন, তো জনগণই কিন্তু এখানে সমস্ত শক্তির মূল। কিন্তু রাজনীতিকে বাংলাদেশে কাদা ছোঁড়াছুটি থাকে, এদের মধ্যে একটু উঁচু নিচু মানসিকতার পরিচয় ফুটে ওঠে। তো সেইগুলো রোশনালে পড়েই হয়তো একজন মনির খান দীর্ঘ 17টি বছর খুবই সঙ্গীত থেকে দূরে রাখা হয়েছিল আমাকে। আমি থাকতে চাইনি, জনগণ বারবারই চেয়েছেন আমার কাছে গান শুনতে। তবে আল্লাহর হুকুম, আল্লাহ পাক চাইলে কাউকে কেউ মারতে পারে না। এই যখন এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হলো, তখনই কিন্তু দেখবেন অডিও সিডি জগৎ থেকে সরে এসে আমরা কিন্তু ইন্টারনেট যুগে ঢুকলাম, ডিজিটাল যুগে ঢুকলাম। তখন ইউটিউব, ফেসবুক, স্পটিফাই, আইটিউনস, বিভিন্ন জায়গায় আমাদের গান প্রচারের ক্ষেত্র তৈরি হলো। তো সেগুলোতেই মানুষ প্রচুর গান পেয়েছে আমাদের। তখন মঞ্চে গান গাওয়ার সুযোগ পায় নাই, সরকারি কোনো মাধ্যমে সুযোগ পায় নাই, কিন্তু আমরা এরকম স্টুডিওয়ে বসে গান করে হরহামেশাই
আমরা সেগুলো ইউটিউবে প্রচার করতে পেরেছি এবং সারা দেশ এবং সারা বাংলাদেশের মানুষ যারা বিদেশে থাকেন তারা সবাই সেটা শুনেছেন। তারা শুনে আমাকে মনির খান হিসেবে বজায় রেখেছেন। মনির খান প্রেমের তাজমহল সহ পরপর আরও দুটি ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এই 17 বছরে কিন্তু তার শ্রোতারা তাকে একই রকম ভালোবেসেছে। কিন্তু মনির খান কি প্লেব্যাকেও সমস্যার সম্মুখীন হয়েছিল কিনা সিনেমা, এবং তার ঝুলিতে আরও কিছু চলচ্চিত্র পুরস্কার বা অন্যান্য পুরস্কার পড়তে পারত কিনা? আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আসলে কপাল বলে একটা কথা আছে। আমি যত চেষ্টাই করি না কেন আল্লাহ পাকের হুকুম ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। আমি এখন এখান থেকে নেমে যাব সেটা কিন্তু আল্লাহর হুকুম লাগবে। আমি পাইনি এটাই সত্য, আমি পেয়েছি আবার ওটাই সত্য। যে কটি পেয়েছি ওটিই পেয়েছি, যে কটা পাইনি এগুলো তর্কের বাইরে। কারণ আমি জানি যে তিনটেই আমার ভাগ্যে ছিল। হয়তোবা 17 বছরে, হ্যাঁ, তবে চলচ্চিত্রের গানের ক্ষেত্রে অনেক বাধাপ্রাপ্ত হয়েছি যারা গভর্নমেন্টে ছিলেন, যারা ওই সরকারের সাথে সংশ্লিষ্ট ছিলেন, যে সমস্ত প্রডিউসার পরিচালক যারা ফিল্ম বানিয়েছেন তারা অনেকে আমার গান গাওয়াতে পারেন নাই। কারণ আমার গান গাওয়ালে তখন সেন্সর বোর্ডে ওই ছবিটা আটকে যেত, বলতো মনির খান বিএনপি করে, মনির খানের গানটি এই ছবিতে ইউজ করা যাবে না। তো তারা যেহেতু একটা ছবি বানাতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, তখন আমার ভালোবাসা গভীর থাকা সত্ত্বেও তাদের মনে হয়তো কষ্ট লেগেছে, বাট আমাকে তো গাওয়াইতে পারে নাই। দু একটি ছবিতে হয়তো গাইয়েছে, কিন্তু সেটি একেবারেই প্রয়োজন যে এটি মনির ছাড়া হবে না, সেরকম দু একটি গান গাইয়েছে, কিন্তু সেটি তো প্রশ্নই আসে না আমাকে সেখানে চলচ্চিত্রের পুরস্কার দেওয়ার জন্য। জুরি বোর্ড তো একটা আছেই, জুরি বোর্ডে সেখানে যারা ছিলেন তারাও তো ওই দলের বা ওই মতেরই ছিলেন। তো সেখানে কিছু তো বাধাপ্রাপ্ত হয়েছি, তাতে আমার কোনো আফসোস নাই। মানুষের হৃদয়ে আমি আছি, মানুষ ভালোবাসে, এটার মূল্য জাতীয় পুরস্কার কেন, সব কিছুর ঊর্ধ্বে। এই যে 52 বছরের মনির খান এখনো মঞ্চে যত সময় থাকে প্রচন্ড তারুণ্য দীপ্ত থাকে, এর পিছনের ইতিহাস কি? কিভাবে ধরে রেখেছেন নিজেকে? মনোবল, আমার সাংঘাতিক মনোবল। আমার বাবা মার দোয়া সবসময় আমার সাথে আছে, আমার গুরুজনদের দোয়া আছে, সাধারণ মানুষের ভালোবাসা আছে, আমার পরিবারের সকল সদস্য আমার স্ত্রী সহ সবাই আমাকে এক বাক্যে সাপোর্ট দেন, যার কারণে আমার কোনো পিছুটান নাই। আমার শারীরিক সর্বোচ্চ শক্তি দিয়ে, সর্বোচ্চ মানে কি বলবো, গানের প্রতি ভালোবাসা দিয়ে আমি কিন্তু সব জায়গায় পারফরমেন্স করি, এবং আমি কখনো নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করি না। আমি যে কাজটি করি 100% করার চেষ্টা করি। মঞ্চে যখন যাই তখন আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেই যায় যে আমি যাচ্ছি, মানুষের কাছে ইজ্জত রক্ষা করে, মানুষ যেন আমাকে সেইভাবে গ্রহণ করে, মানুষ যেন ছুঁড়ে না ফেলে, তুমি সেইটুকু সুযোগ আমাকে দিও। এভাবে যাই, সবার কাছে দোয়া চাই মনে মনে, আমি যাই, কিন্তু দেখি যে আসলে আল্লাহর হুকুমে আমি যে কোনো জায়গায় গান গাইতে গিয়েছি, গান গাওয়ার আগে যে শক্তি ছিল স্টেজে পা দেওয়ার সাথে সাথে সে শক্তি দ্বিগুণ হয়ে গেছে। এটা হলো একটা আল্লাহর রহমত। আমার চেষ্টাও থাকে, আমি কখনো এখনও পর্যন্ত আমি দিনে 2.5 ঘন্টা 3 ঘন্টা প্র্যাকটিস করি, কারণ আমার গানের বাইরে কোনো নেশা নাই, কোনো পেশা নাই, কোনো কাজ নাই। আমি সারাক্ষণ গান নিয়েই থাকি, আমি ঘুমাতে গেলেও গান, আমি খেতে গেলেও গান, চলতে গেলেও গান, সার্বক্ষণিক আমি গানের মধ্যে থাকি, এবং আমি খুব ভালো আছি, আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন। আপনার কাছে জানতে চাইবো, আপনি যখন কোনো মঞ্চে ওঠেন দেখা যায় সামনে 2-3 লাখ মানুষ জড়ো হয়ে আছেন, এবং আপনি ওঠার আগে তুমুল কোলাহল হচ্ছে, এমন হচ্ছে যে মারামারি হতে পারে, কিন্তু আপনি যে মুহূর্তে মঞ্চে উঠছেন পুরো মানুষ শান্ত হয়ে যায় একজন মনির খানকে দেখলে, তখন আপনার অনুভূতি কি হয়? না, এটা হয় মানুষের মধ্যে। হয় কি, যখন একটা অনুষ্ঠানে অনেক মানুষ একসাথে হয় তখন মানুষের চাপাচাপির কারণে একজন তালি দিতে গিয়ে আরেকজনের হাত আরেকজনের গালে লাগতেছে শরীরে, তখন একটু বিশৃঙ্খলা হওয়ার চেষ্টা হয়। তখন একটু ওদেরকে সুন্দর করে বললে দেখা যায় সেখানে যারা নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা হয়তো একটু আক্রমণ করার চেষ্টা করে, তাদেরকে একটু পিটাইতে চেষ্টা করে, বা কমিটি যারা আছেন স্বেচ্ছাসেবক দলে তারা হয়তো একটু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন বিশৃঙ্খলা বেশি হয়। তখন মাইক্রোফোনে আমি যদি বলি যে দেখেন আপনারা তো এসছেন গান শুনতে, আমি আপনাদের প্রিয় মানুষ হিসেবে আপনাদের সামনে এসেছি, আপনাদের ডাকেই এসেছি, তা বিশৃঙ্খলাগত অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে। তো অনুষ্ঠানটা করার জন্য সবাই সহযোগিতা করুন, যতক্ষণ আপনারা চাবেন, সেটা ভোর পর্যন্ত যদি হয় আমি আপনাদের সাথে এবং আছি। এমনও হয় যে আপনি গান গাইছেন শীতের রাতে, কাঁথা কম্বল নিয়ে মানুষ শুয়ে শুয়ে গান শুনছে, পিনপতন নীরবতা। এটি আমি বললাম আগে যে সবই আল্লাহর হুকুম, আমার গুরুজনদের দোয়া, মা বাবার দোয়া, আর আমার চেষ্টা অব্যাহত আছে। আমি কখনো, আপনি দেখবেন চিন্তা করলে, যে আমি কখনো অশ্লীল কথার গান আমি গাই না। আমি সর্বপ্রথম গানের কথাটা চেষ্টা করি, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে বিল্ডিংয়ে আমরা সবাই উঠে বসে আছি, এটি মনে কমপক্ষে 15-20 তলা হবে বিল্ডিংটি। তো একটি 20 তলা বিল্ডিং দীর্ঘদিন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে কিসের কারণে, যদি ফাউন্ডেশন মজবুত না থাকে।
এর ফাউন্ডেশন মজুদ আছে বলেই কিন্তু দু একটা ছোটোখাটো ভূমিকম্প সে সামলাতে পারছে। তেমনিভাবে সমস্ত কিছু যদি বেসিকটা মজবুত থাকে, আপনি একটা জোর গলায় কথা বলতে পারবেন, জোর গলায় আপনি পারফরমেন্স করতে পারবেন। আমি বলছি না যে আমি অনেক জানি, না, আমি যতটুকু দরকার ততটুকু আমি জানি, যাতে করে আমার কাজ করতে চলতে ফিরতে আমাকে প্রমাণ করতে আমার কষ্ট করতে হয় না। এটুকুই অনুরোধ যে সবার কাছে, যে আমরা যেন মানুষের সাথে প্রতারণা না করি। আমার যে প্রফেশনটা আছে, প্রফেশনকে নিজে যেন আগে সম্মান করি, তার জন্য প্রস্তুত থাকতে হবে। এখন 2025 সাল, 1996 সালে তোমার কোনো দোষ নেই, একটু 1996 সালে যেতে চাই, আপনার কণ্ঠে একটু শুনতে চাই। দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। ভালোবেসে আমি পাথরে ফোটাতে চেয়েছি ফুল, আমারই তো ভুল। 1996 সালটা আমার দোষ নেই, জীবনের একটা আমারই মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি 1991 সালে 5ই সেপ্টেম্বর ঢাকাতে আসি। আমার বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মদনপুর গ্রাম, একেবারে ধুলোমাখা গ্রাম। গ্রাম সাংঘাতিক টানে আমাকে, প্রতি মাসে আমি গ্রামে যাই, এখনো পর্যন্ত প্রতি মাসে গ্রামে যাই। দু একটি ঈদ দেশের বাইরে থাকা ছাড়া কোনো ঈদ আমি গ্রাম ছাড়া করি নাই। সেখান থেকে যখন গান শেখার উদ্দেশ্যে ঢাকাতে আসলাম, বাবার অনুপ্রেরণাতে, মার অনুপ্রেরণাতেই, সেই 5ই সেপ্টেম্বরে ঢাকায় আসার পর থেকে বিভিন্ন জায়গায় চলাফেরা করতাম। কোথাও কোনো জায়গা পাই না, কোথাও কোনো মানুষ পাই না, সবই তোমার অপরিচিত, অচেনা, না জানা জায়গা। যাক, দীর্ঘদিন চলাফেরার পরে অনেক কিছু মানুষের সাথে পরিচয় হলো। এর মধ্যে শখ জাগলো যে আমি একটা অ্যালবামের কাজ করি। তখন অ্যালবাম, চারিদিকে পোস্টার, ওয়ালে দেয়ালে সব জায়গায়, গাড়িতে বাড়িতে সব জায়গায় পোস্টার। তো নিজের শখ হলো যে এরকম ছবি যদি আমি কখনো দেখতে পাই আমার ভালো লাগতো। চিঠি লিখলাম আব্বার কাছে, তখন তো মোবাইল ছিল না। তা উনি স্কুল শিক্ষক ছিলেন, আমাকে 40,000 টাকা উনি আমাকে দিলেন একটা অ্যালবাম করার জন্য। এক বিভিন্ন জনের কাছে, কুটি মঞ্জুর কাকা, শামসুদ্দিন হীরা, আফতাবউদ্দিন খান পাখি, এরকম অনেকের কাছে, লিয়াকত আলী বিশ্বাস, অনেকের কাছে আমি গান নেওয়ার জন্য গেলাম, ইনুস আলী মোল্লা। এদের মধ্যে থেকে সবাই বললেন যে তোমরা এখন অন্য জায়গায় ছোটাছুটি ওকে করতে দিও না, ও মিল্টন খন্দকারের কাজ করুক। মিল্টন খন্দকার এখন অডিও জগতে খুব ভালো করছে, তার গান করলেই বাজারে চাহিদা তৈরি হচ্ছে এবং তার গান হিট হয়, বাংলা কথায় যে হিট হয়। প্রথম অ্যালবামটা মিল্টনের দিয়ে করুক। এই মিল্টন বার খোঁজ করতে করতে দীর্ঘদিন অপেক্ষা করে টেলিভিশনে পেলাম। তার কাছে আমি সব খুলে বললাম, উনি গান শুনলেন, পছন্দ করলেন, কন্ডিশন দিলেন যে তোমাকে প্রচুর সময় দিতে হবে, আর বাবার কাছ থেকে যে 40,000 টাকা এনেছো এই টাকাটি ফেরত দিতে হবে। আমি তখন নিশ্চিত হয়ে গেলাম যে ক্যাসেটটা আমার আর হবে না, টাকা ফেরত দিয়ে এই জামানায় কীভাবে ক্যাসেট করবে। তো যাক, মিল্টন ভাইয়ের কথা শুনে আমি 40,000 টাকা ফেরত দিয়ে আসলাম। বাবা মন খারাপ করলো যে হয়তো ছেলের গান আর হলো না। আসার পরে যুদ্ধ শুরু হলো 92 সাল থেকে। 92, 93, 94, 95, 4 বছর এই 12টি গান, তোমার কোনো দোষ নেই অ্যালবামে 12টি গান প্রায় দিনই মিল্টন ভাইয়ের কাছে আমি পরীক্ষা দিতাম। উনি শুনতেন, যেখানে যেখানে সমস্যা উনি মার্ক করে দিতেন, পরবর্তীতে আবার জেনে শুনে বুঝে ঠিক করে নিয়ে যেতাম। এইভাবে গড়ে পিটে উঠতে আমার 4 বছর সময় লেগেছে। তো আঞ্চলিকতা, তারপরে সুরের ক্ষেত্রে, তালের ক্ষেত্রে, লয়ের ক্ষেত্রে, গায়কের ক্ষেত্রে অনেক ত্রুটি ছিল। সেই ত্রুটিগুলো সেরে উঠতেই মিল্টন ভাই প্রায় 4 বছর, 4.5 বছর সময় নিয়েছিলেন। তো 96 সালের 26শে নভেম্বর যখন বিউটি কর্নার এর কর্ণধার হাজি নুরুল্লাহ মিলু, ওনার মাধ্যমে ক্যাসেটটি বাজারজাত হলো, তখন 3-4 মাস কেউ আর ক্যাসেটটি ছুঁয়ে দেখে নাই। কারণ তখন তো অনেক বড় বড় শিল্পী বাংলাদেশে নাম করা শিল্পী ছিলেন, তার মাঝে আমি একজন ক্ষুদ্র নতুন মানুষ হিসেবে কে শুনবে আমার গান। খুব হতাশ হয়ে গেলাম। তারপরে দেখি আস্তে 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 একটু একটু করে গান এইখানে বাজে, ওখানে বাজে। আমি নিজেও বিভিন্ন দোকানে যেতাম, যে তোমার কোনো দোষ নেই, একটা অ্যালবাম আছে, কি বিক্রি হয়? তাহলে আনছিলাম 10 পিস, এখনও পড়েই আছে। তো হতাশের ভাষায় ফিরে আসতাম। তো যাক, এমনিভাবেই দেখি দু এক জায়গায় গান বাজতে 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 টেলিভিশনে একটা প্রোগ্রাম করলাম, গীতি বিচিত্রা। আমাদের ফিরোজ মাহমুদ সাহেব উনি একটা গান করান আমাকে, তোমার কোনো দোষ নেই গানটা আমি সেখানে করলাম। করার পরে এই সপ্তাহ 10 দিনের পরে দেখি যে এই ক্যাসেটের তুমুল একটা চাহিদা পড়ে গেল এবং সব জায়গায় গানটি বাজতেছে।
রবি চৌধুরী বাংলাদেশের প্রখ্যাত শিল্পী, আমি তাকে বড় ভাই হিসেবে সম্মান করি। সে আমাকে ফোন করে বললো যে ভাইডি, তখন প্রথম ফোন দু একটা সে সিটি সেল, মিল্টনের কাছে ফোন করে, মিল্টনের হাতে ছিলাম, আমাকে বললো যে ওকে একটু দেন। বলে ভাইডি তুমি তো মাত করে দিলা। আমি বলছি দাদা আমি বুঝি নাই। তোমার গান তো হিট করছে। মানে তখন যে হিট করছে বা গান মানুষ শুনবে এটা তো আমি কল্পনাও করতে পারি না। এটা গ্রামের ছেলে, নতুন আসছি, আল্লাহ পাকের হুকুমে গান। কল্পনা সত্যি হয়ে গেল। সম্প্রতি আপনি আপনার পুরো পরিবার নিয়ে দেশের বাইরে গিয়েছিলেন এবং সেখানে আমরা আপনাকে রবি চৌধুরীর সাথে দেখেছি। আপনার কেমন অনুভূতি হলো এত বছর পরে বন্ধুর সাথে, বড় ভাইয়ের সাথে দেখা হয়ে? না, রবিদা মানে সবসময় আমাকে খুব ভালোবাসেন। যখনই দেখা হয় তখনই খুব জড়িয়ে ধরেন। তার মানসিকতা অনেক অনেক ভালো। সে সুস্থ চিন্তার মানুষ। সবাই ভালো, আমাকে সবাই খুব পছন্দ করেন। আমিও সবার সাথেই খুব সুন্দরভাবে চলার চেষ্টা করি। সমবয়সী, যারা একটু বড়, যারা ছোট, সবার সাথে আমি মিলে চলার চেষ্টা করি। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী মনির খানের সঙ্গে। শুনলাম তার 1996 থেকে 2025 সাল পর্যন্ত গানের উত্থান পতনের গল্প। তবে এই শিল্পী কিন্তু উত্থানেই ছিলেন এবং তার ভক্তবৃন্দ, দর্শকবৃন্দ তাকে আপন করে রেখেছেন। শিল্পীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা রয়েছে আমাদের এবং তাকে আমরা আরও জাতীয় পুরস্কার হাতে দেখতে চাই। সুমনা সুমি, 71, ঢাকা।